দাবি আদায় হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের সব রাজনৈতিক সংগঠনের প্ল্যাটফর্ম জবে ঐক্য এই ঘোষণা দেয়। সারা রাত রাজধানীর কাকরাইলে সড়ক আটকে শান্তিপূর্ণ আন্দোলন করেছেন তারা। তাদের দাবি পূরণে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তথ্য উপদেষ্টা। তিন দাবি আদায়ে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের দাবি আবাসন বৃত্তি কার্যকর, পূর্ণাঙ্গ বাজেট কাঠামোর অনুমোদন ও বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের কাজ বাস্তবায়ন করা। দাবি আদায়ে বুধবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ করেন শিক্ষার্থীরা। পথে পুলিশ বাধা দিলে প্রায় অর্ধশত শিক্ষক শিক্ষার্থী আহত হন। পরে কাকরাইল মোড়ে অবস্থান নেন তারা। বুধবার রাতে সেখানে গিয়ে তথ্য উপদেষ্টার সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। কথা বলার ডায়ালগের সংলাপের মাধ্যমে আমি মনে করি যে আপনাদের অনেক সমস্যার সমাধান হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু গণ অভ্যুত্থানের ন্যায্যতার ভিত্তিতে সরকার, জনগণের কথা শোনাই তার কাজ। এছাড়া শিক্ষক শিক্ষার্থীদের প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউসিজিতে গেলেও আশানুরূপ কোনো আশ্বাস মেলেনি বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভিসি। আমাকে ফোন দিয়ে বলেছেন যে উপাচার্য মহোদয়, গতকাল আমি যে কথা দিয়েছিলাম আজকে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের পাশে আমি ছিলাম। আমি ওনাকে বলতে পেরেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থা খুবই শোচনীয়, ছাত্ররা অনেক দুর্ভোগে, এই সমস্যার সমাধানে আপনার দোয়া চাই। তাই দাবি পূরণের স্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন আন্দোলনকারীরা। সুস্পষ্টভাবে তারা বিবৃতি করার জন্য কোনো করেনি। তারা বলেছে হচ্ছে যে প্রধান উপদেষ্টার সাথে তারা মিটিং করে এটা জানাবে। এই সরকারের তো এই ধরনের কোনো আপত্তি থাকার কথা না, এবং ৮-১০টা বিশ্ববিদ্যালয় যে বাজেট পায়, যেই উন্নয়ন হয়, যে গবেষণা হয়, তো তারই ধারাবাহিকতা জগন্নাথ বিশ্ববিদ্যালয় এটা আশা করে। আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এবং বিভিন্ন ছাত্র ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচি নিয়ে আরো জানাতে কাকরাইল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বনি ইবনে কামাল। বনি, আমরা তো দেখেছি যে সারা রাত রাজধানীর কাকরাইল সড়কে আটকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা। সকাল থেকেও সেখানেই আছেন। এই মুহূর্তে সেখানকার চিত্র আপনি কেমন দেখছেন? সাধারণ মানুষের ভোগান্তি কতটা? তমা পূর্ব ঘোষণা যেটা ছিল শিক্ষার্থীদের পক্ষ থেকে, অর্থাৎ তারা এখানে অবস্থান নেবেন কাকরাইল মোড়ে, আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি। গতকাল রাত্রেও তারা এখানে অবস্থানে ছিলেন এবং এখনো কিন্তু তারা এখানে অবস্থানে রয়েছে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি ঠিক তার সামনেই আসলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের যে বাসভবন যমুনা, সেটি তার আগে কাকরাইল মসজিদের পাশে যে জায়গাটি, সেই জায়গায় কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং এখন পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা খুব বেশি না হলেও আরও অনেকেই কিন্তু এখানে আসছেন বলে আমরা তথ্য পেয়েছি। অর্থাৎ গতকালকে যেমন একটি বড় জমায়েত হয়েছিল, আজকেও কিন্তু সেরকম একটি জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা দেখছিলাম প্রায় 40 থেকে 45 মিনিট আগে কিন্তু আমরা দেখেছি যে একটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি বাস এখানে এসেছেন এবং এই বাসটি এসে যমুনার থেকে, অর্থাৎ মৎস্য ভবন হয়ে কাকরাইল মোড়ে যাওয়ার যে সড়কটি, সেই সড়কটি কিন্তু অনেকটাই ব্লক করে দেওয়া হয়েছে, কেননা বাসটি রাস্তার উপরে আড়াআড়িভাবে রাখা হয়েছে। পাশাপাশি আমরা যদি একটু কাকরাইল মোড় থেকে মৎস্য ভবনের দিকে যাওয়ার যে সড়কটি রয়েছে সেটির দিকে তাকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সেখানে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে এই রাস্তাটিও ব্লক করে দিয়েছে। অর্থাৎ মৎস্য ভবন থেকে কাকরাইলের যাওয়া আসার উভয় রাস্তাই কিন্তু বন্ধ। পাশাপাশি হেয়ার রোড দিয়ে যদি কাকরাইল মোড়ে আসার কথা বিবেচনা করি, সেই জায়গাটিও কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে। অর্থাৎ এই এরিয়ায় বা এই এলাকায় আসার জন্য যত রকম যোগাযোগ ব্যবস্থা আছে, প্রায় মূল যে সড়কটি, সেই সড়কটি কিন্তু বন্ধ রয়েছে এবং সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলছিলাম, শিক্ষার্থীরা তাদের দাবি পূরণে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তথ্য উপদেষ্টা, কিন্তু এখন পর্যন্ত তারা যাতে এই সড়ক অবরোধ কর্মসূচিটা ছেড়ে দেন, এর জন্য কি কোনো কথাবার্তা হয়েছে? দেখুন, শিক্ষার্থীদের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম তারা কিন্তু বলছিলেন যে এর আগে, আপনার নিশ্চয়ই মনে আছে তো, এর আগেও কিন্তু আমরা দেখেছিলাম এই শিক্ষার্থীরা সচিবালয়ের সামনেও তারা অবস্থান নিয়েছিলেন। সচিবালয়ের সামনে তারা অবস্থান নিয়ে এই দাবিগুলো জানিয়েছিলেন। তখন আমরা দেখেছিলাম ইউজিসির পক্ষ থেকে এক ধরনের নির্দেশনা আসে, তখন শিক্ষকদের যে
সমিতি রয়েছে, শিক্ষক সমিতি এসে শিক্ষার্থীদেরকে রিকোয়েস্ট করে এবং সেই রিকোয়েস্টের বেসিসে কিন্তু তখন তারা সেই জায়গা ছেড়ে দিয়েছিল। এর পরবর্তীতেও ক্যাম্পাস ভিত্তিক যে তাদের আন্দোলন, সেই আন্দোলনগুলো কিন্তু চলমান ছিল। কিন্তু সর্বোপরি আসলে যেটা দেখা গেছে গত ৩-৪ মাসেও তাদের যে দাবি, সেই দাবিগুলোর কোনোটি আসলে বাস্তবায়ন হয়নি। সেই প্রেক্ষাপটে শিক্ষার্থীদের আজকের যে অবস্থান বা এই সাম্প্রতিক যে অবস্থান গত 2 দিন, আজকে এবং গতকালকে, সেই জায়গা থেকে কিন্তু শিক্ষার্থীরা খুব জোরালোভাবেই বলার চেষ্টা করছেন যে তারা বারবারই আন্দোলনে না থাকতে আসলে চেয়েছিলেন, কিন্তু তারপরও যখন দেখছেন যে সরকারের পক্ষ থেকে বা প্রশাসন বা যথাযথ কর্তৃপক্ষের পক্ষ থেকে ভালো কোনো সিদ্ধান্ত আসছে না অথবা তাদের পক্ষে কোনো সিদ্ধান্ত আসছে না, তখন কিন্তু তারা এরকম একটি হার্ড লাইনের কর্মসূচি দেওয়ার মতো জায়গায় গিয়েছেন এবং তারা বলছেন যে এই কর্মসূচি আসলে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা এখান থেকে সরবেন না, অর্থাৎ তারা এখানে অবস্থান করবেন। এটি কিন্তু তাদের মূল কথা। আমরা এখন যেটি দেখতে পাচ্ছি আসলে যেহেতু মৎস্য ভবনের সড়কটি বন্ধ রয়েছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ওদিক থেকে কিছু মোটরসাইকেল যেই ছোট পকেট জায়গাগুলো রয়েছে সেই পকেট জায়গাগুলো দিয়ে কিন্তু এদিকে আসার চেষ্টা করছেন এবং কাকরাইল দিয়ে বের হওয়ার চেষ্টা করছে। সেই জায়গায়ও শিক্ষার্থীদের সঙ্গে কথাবার্তা হচ্ছে, শিক্ষার্থী কিছু কিছু বাইক ছাড়ছে, কিছু কিছু ছাড়ছে না, এরকম একটি পরিস্থিতি। মূলত এটি আসলে যে একটি বড় প্রধান সড়ক এবং এটি খুব ব্যবহার হয়, সেই জায়গা থেকে সাধারণ মানুষ যে ভোগান্তি সেটি তো রয়েছেই, সেটি আমরা দেখতে পাচ্ছি। তো এখন পর্যন্ত শিক্ষার্থীরা আসলে এখানে অবস্থানে রয়েছেন এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আপনিও তথ্য সংগ্রহ করতে থাকুন। আমরা দেখছিলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বনি ইবনে কাবাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় শোক পালন করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে দুপুর 1টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। বুধবার এক জরুরি সভায় শোক পালনের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে বেলা 11টায় ভিসি চত্বরে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করবে ছাত্রদল। এর আগে বুধবার সাম্য হত্যার ঘটনা তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার রাত 12টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে মোটরসাইকেলে যাওয়ার সময় এক ব্যক্তির সাথে সাম্যের কথা কাটাকাটি হয়। পরে শাহরিয়ারকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই ব্যক্তি। তার বন্ধুরা ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকেরা সাম্যকে মৃত ঘোষণা করেন। শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ চায় ছাত্রদল। তাদের দাবি, এই হত্যার দায় এড়াতে পারে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নেতারা। আর কোনো নেতাকর্মী খুন হলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল। গতরাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খুন হন ছাত্রদল নেতা। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। বিক্ষোভরত ছাত্রদের সঙ্গে উপাচার্যের কথা কাটাকাটিও হয়। এসব ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে রাজু ভাস্কর্য থেকে মিছিল করে ছাত্রদল নেতাকর্মীরা। ক্যাম্পাসের কলাভবন ঘুরে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে তারা। পরে উপাচার্যের বাসভবনের সামনে সমাবেশ করে বিক্ষুব্ধ ছাত্রদল। শুরু থেকেই এ প্রশাসন চরমভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য কোনোভাবে এই ঘটনার দায় এড়িয়ে যেতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় ভাইস চ্যান্সেলর চরমভাবে ব্যর্থ হয়েছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে মাননীয় প্রক্টর এবং মাননীয় উপাচার্যের পদত্যাগ দাবি করছি। আর ছাত্রদলের সভাপতির অভিযোগ, বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন উপাচার্য। ব্যর্থতার দায়ে প্রক্টর ও উপাচার্যের পদত্যাগ দাবি করেন তিনি। আমরা আমাদের দাবির পক্ষে রাজপথে থাকবো। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের আন্দোলন চলমান থাকবে। যদি আগামীতে এই রাজধানী ঢাকার সহ সারা বাংলাদেশে একজন ছাত্রদলের নেতা কর্মী আক্রান্ত হয় এবং ইন্টারিম সরকার যদি কোনো ব্যবস্থা না নেয়, আমরা সরাসরি সেই সরকারের পদত্যাগের দাবিতে ছাত্রদল রাজপথে নামবে।
সাম্য হত্যায় গ্রেপ্তার হয়েছে ৩ জন। আর কলা অনুষদের ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান খানকে প্রধান করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার তামিম হাওলাদারের মাদারীপুরের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। বুধবার সন্ধ্যায় ঝাউদি ইউনিয়নে ব্রাহ্মণদি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে তামিম হাওলাদারের বাড়ির 2টি ঘরে আগুন দেয় বিক্ষুব্ধরা। খবর পেয়ে সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার 3 জনের বাড়ি মাদারীপুরে। তাদের মধ্যে তামিম হাওলাদার ও পলাশ সরদারের বাড়ি সদর উপজেলার ঝাউদি ইউনিয়নে, আর সম্রাট মল্লিকের বাড়ি ডাসার উপজেলার শশীকরে। ভারত পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশকে জড়াতেই পুশিন করছে বিএসএফ, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। তাদের শঙ্কা, এই ধরনের ঘটনা ছড়াতে পারে সামরিক উত্তেজনা, দুই দেশের সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলছে। পুশিন বা পুশব্যাকের ঘটনা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধানের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। ঢাকা প্রতিবাদ জানানোর পরও বন্ধ হয়নি ভারতের পুশিন। 7 মে থেকে 3 দিনে 300-এর মতো মানুষকে পুশিন করেছে বিএসএফ। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে দিল্লিকে 9 মে চিঠি দিয়েছে ঢাকা। তারপরও বুধবার 44 জনকে পুশিন করেছে। রয়েছে বেশ কয়েকজন ভারতীয় ও রোহিঙ্গা। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ সীমান্তকে অস্থির করতে এ ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে ভারত। মানবিক একটা দুর্বিপাক সৃষ্টি করার অপচেষ্টা। আরেকটা হচ্ছে ভূ রাজনীতির, যেখানে একটা ভূ রাজনীতিতে এই ধরনের অবস্থান সৃষ্টি করে বা এই ধরনের সমস্যা সৃষ্টি করে বাংলাদেশকেও ভারত পাকিস্তানের যে উত্তেজনা, যে যুদ্ধ, সেখানে ড্র্যাগিং করার, সেখানে টেনে নেওয়ার একটা অপপ্রয়াস বলেও আমি মনে করি। সাবেক কূটনীতিকদের মতে টানাপোড়েনের মধ্যে পুশিনের ঘটনা ঢাকা ও দিল্লির দূরত্ব আরো বাড়াবে। বলছেন, দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনা সংক্রান্ত সিদ্ধান্তেরও পরিপন্থী। দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য যে দুই পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হচ্ছে, তার বিপরীতে কাজ করবে এই বিষয়টি, এবং এটা বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হতে পারে, উত্তেজনার সৃষ্টি হতে পারে, যেগুলো আমরা কেউ চাই না। দুই দেশের দূরবর্তী স্বার্থের জন্য ক্ষতিকর। এটা হয়তো সাময়িকভাবে কোনো একটি ভারতের কোনো একটি রাজনৈতিক দলকে কোনো রকমের লাভ এনে দিতে পারে, কিন্তু এটা ভারতের জন্য এটা কোনো অবস্থাতেই কাম্য নয়। পুশ ইন বা পুশ ব্যাক দুটোই মানবাধিকার লঙ্ঘন। বিশ্লেষকরা বলছেন, এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা জরুরি। বর্ডার স্টেটের যে প্রচলিত আইন বা নিয়ম নীতিগুলো থাকে, সেটার লঙ্ঘন তো হচ্ছেই, কিন্তু সেইটার জন্য আসলে এখানে ঠিক আন্তর্জাতিক কোন রকম প্ল্যাটফর্মে গিয়ে প্রতিবাদ জানানোর মতো বিষয় হয়তো এটি না। এটি দ্বিপাক্ষিক ভাবে সমাধানের চেষ্টা করতে হবে, কূটনৈতিক ভাবে। ভারত আরো দায়িত্বশীল আচরণ দেখানো উচিত বলে মনে করেন বিশ্লেষকেরা। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিক্ষা প্রশাসনে পদোন্নতিতে এখনও সুযোগ পাচ্ছেন স্বৈরশাসনের সুবিধাভোগীরা। এর জন্য শিক্ষা সচিবকে দায় দিচ্ছেন বৈষম্য বিরোধী কর্মকর্তারা। সচিব নিজেও সুবিধাভোগী বলেই এমন অবস্থা তৈরি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। একই কারণে মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরে স্থবিরতা, যদিও এসব অস্বীকার করেছেন সচিব। ফাঁকা 1.5 মাস। এছাড়া আওয়ামী লীগের সুবিধাভোগীরা এখনও বহাল তবিয়তে। বোর্ডের সদস্য রবিউল কবির এবং রিয়াদ চৌধুরী সহ ফ্যাসিবাদের দোষরদের অপসারণে গেল মাসের দাবি তোলে ছাত্রদল, তবে তাতে কান দেয়নি মন্ত্রণালয়। শিক্ষা প্রকৌশলে 9 মাসে 10 কর্মকর্তার পদোন্নতি হয়। বেশিরভাগই স্বৈরশাসনের সুবিধাভোগী। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর সহ বিভিন্ন দপ্তরে পদায়নের বেলায়ও একই চিত্রের অভিযোগ। ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে আমাদের মতো নির্যাতিত যারা ছিল, তাদের এ পর্যন্ত কোনো সুবিধাজনক স্থানে পদায়ন করা হয়নি এবং তাদের জন্য সুবিচার করা হচ্ছে না। সংশ্লিষ্টরা বলছেন, এসবের পেছনে মূল দায় সচিব সিদ্দিক জোবায়েরের। স্বৈরশাসনের সময়ে জ্বালানি মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব ছিলেন, 2020 সালে অবসরে যান। 5 আগস্টের পর চুক্তিভিত্তিক সিনিয়র সচিব পদে নিয়োগ পান। দেখতেছি, দেখবো, করে দিব, এই কথা বলে বলে শুধু জুলাই রাখেন। যাকে এখন
মানে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, উনি তো বিগত সরকারের সুবিধাভোগী ছিলেন, তা ওনাকে কেন নিয়ে এসে এখানে দিতে হবে? আর কি এখানে প্রশাসনিক আর কোনো যোগ্য ব্যক্তি নাই? তাহলে এই যোগ্য ব্যক্তিদেরকে যদি এখানে না দেওয়া হয় তাহলে তো প্রশাসনের অবস্থা হবে। যদিও সিদ্দিক জোবায়েরের দাবি নিয়ম মেনেই চলছে সব, যারা বঞ্চিত তাদেরকে পদোন্নতি দিচ্ছেন না, এই বিষয়ে আপনার বক্তব্য কি স্যার? কোনো বক্তব্য নেই, আমি আমার নিয়ম অনুযায়ী কাজ করছি। বিভিন্ন বাণিজ্যের অভিযোগও আসছে। হ্যাঁ, সেগুলি যেখানে বাণিজ্য হচ্ছে সেখানে খোঁজ নেন, আমার এখানে কিছু। আপনার দপ্তরের বিরুদ্ধে আসছে? না, আমার দপ্তরে কোনো বাণিজ্য হচ্ছে না। বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরাও স্বৈর শাসনের সুবিধাভোগীদের পদায়ন নিয়ে আন্দোলন করেছে, তবে এ নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা সংক্রান্ত দপ্তরের তদারকির দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের, আর এই মন্ত্রণালয়কে গতিশীল এবং এর কার্যক্রমের স্বচ্ছতা আনতে না পারলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয় বলছেন সংশ্লিষ্টরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাটারি রিকশার কারণে দুর্ঘটনা বাড়ছে। চট্টগ্রাম মেডিকেলের অর্থোপেডিক বিভাগে গেল মাসে ভর্তি রোগীদের 20 ভাগই ব্যাটারি রিকশার দুর্ঘটনায় আহত। এসব রিকশায় বেপরোয়া চলাচলের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতিকে দুষছেন সচেতন নাগরিকরা। এগুলোর বিরুদ্ধে পুলিশের অভিযান চলছে, তবে এতে দাপট কমেনি। চট্টগ্রামের হালি শহরের বাসিন্দা শামসুল ইসলাম ঈদ উল ফিতরের এক সপ্তাহ আগে ব্যাটারি চালিত রিকশায় বাসায় ফেরার পথে আহত হন। তার রিকশা একটি লরিকে ওভারটেক করার সময় ঘটে দুর্ঘটনা। এতে একটি পা কেটে ফেলতে হয় তার। অটো ড্রাইভার টেইলরের পিছিয়ে দিয়ে যায়, বাম্পারের লগে মারি দিচ্ছে, মারে আমার ঠ্যাংটারে 3 টুকরা করে ফেলেছে। তারপরে তো আমি বেহুশ হয়ে গেছি, আর আমাদের এখানে মেডিকেলে নিয়ে আসছে আর কি। আজকে 1 মাস 15 দিন। আন্দরকিল্লায় সড়ক পারাপারের সময় রত্নাদের পায়ের উপর দিয়ে চলে যায় ব্যাটারি রিকশা। 1 মাস ধরে হাসপাতালে তিনি। গেল মাসে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনায় আহত রোগী ভর্তি হন 450। এদের 20% ব্যাটারি চালিত রিকশার দুর্ঘটনার শিকার। গত 2 মাস থেকেই আসলে আমরা দেখছি যে ব্যাটারি চালিত রিকশার কারণে দুর্ঘটনার হার যেখানে আগে 1 থেকে 2% ছিল, এখন 20%-এর উপরে হবে। এসব রিকশার দাপট আগের চেয়ে বেড়েছে কয়েক গুণ। এর জন্য প্রশাসনের গাফিলতিকে দুষছেন সচেতনরা। এই সংকট তৈরি করার জন্য আমাদের জাতীয় সরকার দায়ী। যারা মুনাফার জন্য এইটার বিস্তার ঘটিয়েছে তাদেরকে ধরা হলো না, ধরা হচ্ছে যারা এটার উপর নির্ভর করে গরিব মানুষ পেট পালে সেই মানুষগুলিকে ধরা হচ্ছে। পুলিশ বলছে ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে অভিযানের ফল পাওয়া যাবে শিগগির। এখন পর্যন্ত যেহেতু তাদের লাইসেন্স নাই এবং সম্পূর্ণ অবৈধ, কোনো কাগজপত্র নেই, শুধু লাইসেন্স না, কোনো কাগজপত্র ইনফ্যাক্ট নেই, এবং যেটা আমি বললাম ডিজাইনের একটা ত্রুটি আছে, যার কারণে অ্যাক্সিডেন্টগুলো এবং সে তার যে গতিটা সেটাই কন্ট্রোল করতে পারে না। তো এটা আসলে খুবই অ্যালার্মিং। গেল 20 এপ্রিল এই অভিযানে নামে পুলিশ। এ পর্যন্ত আটক কয়েক হাজার রিকশা, তবে এতেও কমেনি চালকদের দাপট। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম ও বরিশাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, আমরা যেমনটি প্রতিবেদনে দেখছিলাম যে চট্টগ্রামে অটোরিকশার দৌড়াতে আহত ও নিহত রোগীর সংখ্যা বাড়ছে। এই মুহূর্তে কি এই চট্টগ্রামে অটোরিকশার দৌরাত্ম্য কমাতে কোনো উদ্যোগ দেখছেন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে? না, সেরকম কোনো উদ্যোগ দেখিনি, তবে সাম্প্রতিক সময়ে আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বেশ কিছু অভিযান দেখেছিলাম এবং তারপরে আমরা দেখছি যে চট্টগ্রামের মূল যে সড়কগুলো আছে অর্থাৎ বড় সড়কগুলোতে অটোরিকশার চলাচল কিছুটা কমেছে, কিন্তু বিভিন্ন গলি উপগলিগুলো এবং ছোট ছোট যে সড়কগুলো আছে সেখানে কিন্তু প্রচুর অটোরিকশা চলছে এবং এইগুলোর কোনো নির্ধারিত কোনো বিধিনিষেধ নেই বা কারা এইগুলো চালাতে পারবে কারা চালাবে না এই বিষয়গুলো নিয়েও কোনো আসলে ওরকম কোনো সরকারের পক্ষ থেকে নির্দেশনা নেই, যে কারণে আসলে যে কেউ এই অটোরিকশা চালাচ্ছে এবং তাদের নির্ধারিত কোনো প্রশিক্ষণ নেই এবং তাদের লাইসেন্সিং কোনো অথরিটিও নেই। এর ফলে আমরা যেটি খবরও শুনছিলাম যে প্রচুর আমরা দেখছি যে দুর্ঘটনা বাড়ছে এবং সেই দুর্ঘটনার কারণে সাধারণ মানুষজন কিন্তু প্রচুর পরিমাণে তারা আহত হচ্ছেন। এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আমরা যেটি খবরে দেখছিলাম যে অর্থাৎ যে ওয়ার্ডগুলোতে সাধারণত হাড় ভাঙার চিকিৎসা করা হয় সেখানে অন্তত
প্রতিদিন যে রোগীগুলো ভর্তি হচ্ছে তার 20% রোগী হচ্ছে এই ধরনের বিভিন্ন অটোরিকশায় আহত হওয়ার ফলে তারা সেখানে ভর্তি হচ্ছেন। এক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষণীয়, যেহেতু এই অটোরিকশাগুলো বৈদ্যুতিক চার্জ দিয়ে চলে এবং সেক্ষেত্রে অভিযোগ রয়েছে যে বৈদ্যুতিক চার্জ এখানে বা বিদ্যুতের যে চার্জিংয়ের জন্য যে লাইন এখানে ব্যবহার করা হয় প্রায় সবগুলো লাইনে এখানে চুরি করে নেওয়ানো হয়েছে, অর্থাৎ সরকার এখানে একটি বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। তো সেই প্রেক্ষাপটে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি ঘোষণা ছিল যে মূল সড়কগুলোতে এটি চালানো যাবে না, কিন্তু তারপরেও সেটি আমরা দেখছি যে বিশেষ করে বিকেলের পর থেকে সন্ধ্যা বা রাতে এই অটোরিকশাগুলো মূল সড়কে উঠে যাচ্ছে। এক্ষেত্রে কয়েক দফা আমরা গত সপ্তাহে এই অটোরিকশা বিরোধী বেশ কিছু অভিযান দেখেছিলাম। সেক্ষেত্রে এই অভিযানের পরে অটোরিকশা মালিক শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষও হয়েছে এবং সবচেয়ে আরেকটি বিষয় হচ্ছে যে এই যে অভিযানটি চালানো হয় সেখানে আমরা দেখছি নির্ধারিত কিছু জরিমানা নিয়ে আবার সেই অটোরিকশা পথে ছেড়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ এই অটোরিকশার সংখ্যা কমিয়ে আনার ব্যাপারে যে উদ্যোগটি নেওয়া দরকার ছিল সেটি আসলে প্রশাসনের পক্ষ থেকে ওইভাবে নেওয়া যাচ্ছে না, যার ফলে এই অর্থাৎ অনিয়ন্ত্রিতভাবে এই অটোরিকশার দৌরাত্ম্য বাড়ছে, মানুষ আহত হচ্ছে এবং স্বভাবতই ভোগান্তিও বাড়ছে। অনুপম শীল, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি বরিশালে, সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আল আমিন। আমরা যেমনটি চট্টগ্রামে দেখছিলাম, বরিশালে ব্যাটারি রিকশার সংখ্যা কেমন? এইখানে কি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো নির্দেশনা রয়েছে কখন, কারা বা কিভাবে এটি চালানো যাবে, বা এই অটোরিকশা বন্ধে কি কোনো উদ্যোগের কথা বলা হয়েছে? জি দেখুন, চট্টগ্রামে যেভাবে বলা হচ্ছিল যে আসলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই ধরনের কোনো নির্দেশনা এখন পর্যন্ত নেই। আমরা যেটি দেখেছি যে আসলে বরিশালে মানে 2-1 বছরের মধ্যে যে পরিমাণ রিক্সা বেড়েছে, অর্থাৎ অটোরিকশা বেড়েছে ব্যাটারি চালিত, তা কিন্তু আগের যে অটোরিকশা ছিল তার চেয়ে কয়েক গুণ বেশি। এখন কিন্তু বরিশাল নগরীর প্রত্যেকটি সড়কই কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে এই অটোরিকশাগুলো। আমার সামনে কিন্তু যে বেশ কিছু রিক্সা রয়েছে, এই রিক্সাগুলোতে কিন্তু আসলে ব্যাটারিতে চলছে, অর্থাৎ এরা কিন্তু আসলে মানে যে আগের যে প্যাডেল চালিত যে রিক্সাগুলো ছিল সেই রিক্সার যে ব্রেক, সেই ব্রেকই কিন্তু তারা ইউজ করছে, অর্থাৎ এটা কিন্তু নির্দিষ্ট কোনো নেই, এরা কিন্তু ব্যাপক গতিতে চলছে। যখন এদের থামানোর চেষ্টা করা হচ্ছে তখন কিন্তু যখন হঠাৎ ব্রেক দিচ্ছে তখনই কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছে। এইভাবে কিন্তু আসলে বরিশাল নগরী জুড়ে অর্থাৎ 30টি ওয়ার্ডেই কিন্তু আসলে এইভাবে চলছে। শুধুমাত্র বরিশাল নগরীর জেলখানার মোড় থেকে কাকুলির মোড় এই সড়কটিতে এই যে অটোরিকশাগুলো রয়েছে সেগুলো চলাচল বন্ধ রয়েছে। এছাড়া যে হলুদ যে অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশাগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রায় 20,000-এর উপরে রয়েছে এবং 7,500-এর মতো রয়েছে যেগুলোর লাইসেন্স রয়েছে। এছাড়া বাকি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু লাইসেন্সবিহীন। এর বাইরে যে অটোরিকশাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখেছি যে বরিশালের মধ্যে কিন্তু একটি মহাসড়ক রয়েছে, বরিশাল ঢাকা কুয়াকাটা যে মহাসড়কটি রয়েছে সেখানে কিন্তু অবাধে চলাচল করছে। এদের কিন্তু আসলে কেউ বাধা দিচ্ছে না। মাঝে মধ্যে যখন এই অটোরিকশার বিরুদ্ধে পুলিশ যখন কোনো কারণে মামলা দেয় তখন কিন্তু আমরা দেখি এরা রাস্তায় চলে আসে এবং বিভিন্নভাবে তারা বিক্ষোভ করে, শেষ পর্যন্ত কিন্তু ছেড়ে দিতে বাধ্য হয়। যেহেতু কোনো আইন নেই, যেহেতু কোনো এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, যার ফলে কিন্তু আসলে বরিশাল নগরীতে প্রায় সময় ধরে কিন্তু আসলে প্রতিদিনই বাড়ছে এই অটোরিকশা দৌরত্ব। আমরা এই অটোরিকশা যারা খরচ হচ্ছে 28,000 টাকা তাদের এই ব্যাটারি পিছনে খরচ করতে হচ্ছে। সব মিলিয়ে কিন্তু তারা প্রায় 80-90,000 টাকা রিক্সা পিছনে খরচ করছেন। যদি বেশিটা আধুনিক করা হয় সেক্ষেত্রে তারা সেটি নিতে চাচ্ছেন, তবে তারা যেটি বলছেন যে আসলে নিতে চাচ্ছেন, তবে তারা যেটি বলছেন যে আসলে সড়কে চলাচলের জন্য তাদের যে অনুমতি এবং তাদের যে লাইসেন্স প্রদান করা এবং প্রশিক্ষণ দেওয়া সেটিরও যদি ব্যবস্থা করা হয় সেটি নিতেও তাকে কিন্তু অনেকে ইচ্ছুক রয়েছেন। তবে এই বিষয়টি মাথায় রেখে তাদেরকে যে প্রশিক্ষণ দেওয়া বা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যদি কোনো ব্যবস্থা করা হয় সেটি নিতেও তারা বাধ্য রয়েছেন। তা এই বিষয়টি কিন্তু তারা জানিয়েছেন। আর সাধারণ মানুষ জানিয়েছেন যে আসলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে এর বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া উচিত, অন্যথায় কিন্তু পরবর্তীতে এই সমস্যা আরো বাড়বে। তো আশা করি প্রশাসন এর জন্য দ্রুতই ব্যবস্থা গ্রহণ করবেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। চট্টগ্রাম এবং বরিশাল থেকে অটোরিকশার দাপট নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ কমে হচ্ছে 2,38,000 কোটি টাকা, যা 2021-22 অর্থ বছরের পর সর্বনিম্ন। পরিকল্পনা উপদেষ্টা বলছেন, বাজেটের সার্বিক ভারসাম্য ফেরাতে কমছে এডিপির আকার, থাকবে না নতুন কোনো মেগা প্রকল্প। বাস্তবতা আমলে নিয়ে সতর্কতামূলক উন্নয়ন বাজেট নেয়ার পরামর্শ অর্থনীতিবিদদের।
চলতি অর্থবছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে বরাদ্দ রাখা হয় 2,78,289 কোটি টাকা। প্রত্যাশিত রাজস্ব আয় না থাকায় অর্থ সংস্থানের চাপে সংশোধিত এডিপি কমে 49,000 কোটি টাকা। আসছে অর্থবছরে এডিপির আকার আরও কমে হতে পারে 2,38,000 কোটি টাকা। টাকার অঙ্কে যা 4 অর্থবছরের মধ্যে সর্বনিম্ন। পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য বলছে এডিপির বরাদ্দের 1,44,000 কোটি টাকা অভ্যন্তরীণ উৎস থেকে আসবে। বিদেশি সহায়তা মিলবে 86,000 কোটি টাকা, আর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো নিজস্ব উন্নয়ন প্রকল্পে দেবে বাকি টাকা। পরিকল্পনা উপদেষ্টা বলছেন, সাশ্রয়ী বাজেটের মানসম্মত ব্যয় নিশ্চিত করতে চায় সরকার। বাজেটের ভারসাম্যের স্বার্থে, মূল্যস্ফীতি কমিয়ে রাখার স্বার্থে, অর্থনীতিকে স্থিতিশীল রাখার স্বার্থে উন্নয়ন বাজেট ছোট থাকা দরকার ছিল। বড় প্রকল্প হাতে নিচ্ছি না, আবার অন্য দিক থেকে বা প্রকল্প বাস্তবায়নও আরও যেহেতু গুণগত মান বাড়াতে চাই, সেজন্য এমনিতেই আমরা প্রকল্প কাটছাট করছি। সরকারের রাজস্ব আয়ে ঘাটতি আছে, তাই অর্থনীতিবিদরাও বলছেন ঋণের বোঝা বাড়িয়ে মেগা প্রকল্প করা উচিত নয়। তবে তাদের মতে জনজীবনে স্বস্তি দেয় এবং কর্মসংস্থানে ভূমিকা রাখার মতো প্রকল্পে বরাদ্দ বাড়াতে হবে। যেগুলো সমাপ্য সেগুলোকে অগ্রাধিকার দেওয়া, এবং যেগুলো এই মুহূর্তে আমাদের রিজার্ভের উপরে যেরকম চাপ আছে, আমাদের অন্যান্য আরও বিভিন্ন খাতে আমাদের অর্থায়নের প্রয়োজন আছে, সেটার নিরিখে আমার মনে হয় সতর্কতামূলক একটা দৃষ্টিভঙ্গি থাকাই ভালো। চলতি অর্থবছরের প্রথম 9 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হয়েছে 37%-ও কম, যা 1.5 দশকের মধ্যে সর্বনিম্ন। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দিনাজপুরে মোবাইল চোর সন্দেহে এক কিশোরকে বস্তায় ভরে নদীতে ফেলে হত্যা চেষ্টার অভিযোগে 2 জনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে সদর উপজেলার সাহেবগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মোবাইল চুরি করার সন্দেহে কিশোর সাজেদুর রহমানকে মোটরসাইকেলে তুলে নিয়ে যান স্থানীয় খাদেমুল ও নূর হাবিব। তাকে মারধরের পর বস্তাবন্দি করে গাবুরা নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করেন ওই 2 জন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে কিশোরকে উদ্ধার করে। এ সময় খাদেমুল ও নূর হাবিবকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। তাকে বাধাই করে নদীর কিনারে ফেলে দেয়। কোন একটা মহিলা দেখে চিৎকার করে, তো আশপাশের লোকজন দৌড়ে এসে বাচ্চাটাকে উদ্ধার করে, প্লাস লোকগুলো মারপিট করে এবং থানায়। টাঙ্গাইলে জেমসের কনসার্টের শতাধিক মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে। এই ঘটনায় বুধবার সন্ধ্যা পর্যন্ত 130টি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগীরা। মঙ্গলবার রাতে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানান, মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ফুটবল চ্যাম্পিয়নশিপের ট্রফি উন্মোচন করা হয়। এই উপলক্ষে জেমসের কনসার্ট হয় সেদিন। বিকেল থেকেই স্টেডিয়ামে ঢল নামে দর্শনার্থীদের। রাতে এসব দর্শনার্থীর কয়েকশো মোবাইল চুরি হয়। বুধবার সারা দিনে 130টি জিডি করেন ভুক্তভোগীরা। পুলিশের দাবি, কনসার্টের নিরাপত্তায় পর্যাপ্ত সদস্য মোতায়েন ছিল, তবে দর্শনার্থী বেশি হওয়ায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। নড়াইলে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন অন্তত 50,000 বাসিন্দা। সবচেয়ে খারাপ অবস্থা লোহাগড়ায়। শুষ্ক মৌসুমে টিউবওয়েলের পানি না ওঠায় ভোগান্তি বাড়ে চরমে। অনিরাপদ পানি ব্যবহার করতে বাধ্য হওয়ায় বাড়ছে পানিবাহিত রোগবালাই। ফেব্রুয়ারি থেকে মে এই 4 মাস নড়াইলে পানির স্তর অনেক নিচে নেমে যায়। অধিকাংশ টিউবওয়েলে ঠিকমতো পানি পাওয়া যায় না। বাধ্য হয়ে নদী, খাল, পুকুর অথবা অন্য বাড়ি থেকে পানি সংগ্রহ করেন অনেকে। বিশুদ্ধ পানির সংকটে ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পানি সংগ্রহ করায় ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। চাহিদা মেটাতে অনিরাপদ পানি ব্যবহার করায় বাড়ছে রোগবালাই। 100-র উপরে কল আছে, 10টায় পানি পাচ্ছে আর সবগুলো পানি পাচ্ছে না। যে সব কাজে লাগতেছে, কাজ করতেছে, নদীর থেকে পানি এনে। টিউবওয়েলে পানি ছিল না, পরে পানি এসেছে, পরে আমাকে এখন পানির সমস্যা নাই। আর মনে গরম লেগে হোক, পানির সমস্যার কারণে অসুস্থ পড়ছে। এই অবস্থায় পানি ফুটিয়ে অথবা জীবাণুনাশক ট্যাবলেট দিয়ে জীবাণুমুক্ত করে পান করার পরামর্শ সিভিল সার্জনের।
আপনি 3 লিটার পানিতে একটি হ্যালোজেন ট্যাবলেট দিলে যদি 1 ঘন্টা রেখে দেন আপনার পানি বিশুদ্ধ করা যায়। আবার আপনার পটাশ, আগে আমরা পটাশ দিই, যদিও একটু পানির স্বাদ একটু অন্যরকম হয়ে যায়। পটাশের 24 লিটার পানিতে যদি 1 গ্রাম পটাশ আপনি দিয়ে দেন তাহলে সেক্ষেত্রেও অনেক সময় বিশুদ্ধ পানি করা যায়। পানির অপচয় রোধের পাশাপাশি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্দেশনা মেনে টিউবওয়েল স্থাপন করলে নিরাপদ পানি মিলবে বলছেন এই কর্মকর্তা। তো আমার পরামর্শ হচ্ছে যে আপনারা পানিটা অপচয়টা কম করে করবেন, পানির যাতে অপচয় না হয়, এবং পাশাপাশি যদি আপনারা যখন টিউবওয়েল করেন, যদি নিরন্তর কোনো টিউবওয়েল করতে হয় আমাদের কাছে যদি যোগাযোগ করেন, আমাদের কাছে যেহেতু ডাটাবেসটা রয়েছে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো যে কোন লেয়ারে ফিল্টারটা দিলে আপনার শুকনো মৌসুমে পানিটা পাবেন। সরকারি হিসেবে জেলায় টিউবওয়েল আছে 19,700টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যার হাত থেকে জমির ফসল রক্ষায় সিরাজগঞ্জের শাহজাদপুর রাউতারায় নির্মাণ করা হয়েছে ফসল রক্ষা বাঁধ। স্বল্প উচ্চতার এই বাঁধ নির্মাণে বন্যার পানি থেকে রক্ষা পাবে সিরাজগঞ্জ, নাটোর ও পাবনার 7 উপজেলার প্রায় 63,000 হেক্টর জমির ফসল। নির্দিষ্ট সময়ে বাঁধের কাজ শেষ হওয়ায় খুশি কৃষকরা। এক পাশে বড়াল নদী, অন্য পাশে বিশাল এলাকা জুড়ে ফসলের মাঠ। নদীতে ধীরে ধীরে বাড়ছে পানি। ফসলের মাঠে যাতে পানি ঢুকতে না পারে সেজন্য নির্মাণ করা হয় বাঁধ। সিরাজগঞ্জ, নাটোর ও পাবনায় পাকা ধান বন্যার হাত থেকে রক্ষায় প্রতি বছর রাউতারায় ফসল রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্প নেয় পানি উন্নয়ন বোর্ড। বাঁধ নির্মাণে আগাম বন্যা থেকে রক্ষা পাচ্ছে 63,000 হেক্টর জমির ধান। চলতি বছর শেষ হয়েছে 1250 মিটার স্বল্প উচ্চতার বাঁধ পুনর্নির্মাণ প্রকল্প। নির্ধারিত সময় বাঁধের কাজ শেষ হওয়ায় খুশি কৃষকরা। আমরা এই জমির ফসল কাটতে পারবো না, এই বাঁধ আমাদের প্রয়োজন, কারণ জোয়ার আসলে পারে এক ঠেলা পানি ভেঙে দেয়। অনেক আনন্দ আমরা বাঁধের লেগে, এই ভাতটা হয় দিয়ে প্রতি বছর আমরা খুব আনন্দ করে কাটতে পারি। এই বেরিবারটা দেওয়ায় আমাদের খুব সুবিধা হয়েছে, অনেকটা আমরা সাহায্য পাচ্ছি সরকার। কৃষি বিভাগ বলছে সঠিক সময় বাঁধটি পুনর্নির্মাণে কৃষকদের ফসল বন্যার ক্ষতি থেকে রক্ষা পাবে। বাঁধটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আমি সংশ্লিষ্ট সকলের কাছে আহ্বান জানাবো যে আমাদের এই বোরো মৌসুমে এই কৃষকদের যে বোরো আবাদটা হয় এবং এই বোরো আবাদটা যাতে তারা নির্বিঘ্নে ঘরে তুলতে পারে সেক্ষেত্রে এই বাঁধের কিন্তু সুষ্ঠু সংরক্ষণ প্রয়োজন। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আকস্মিক পানি বাড়লেও ফসলের ক্ষতিরোধে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বন্যা যেটা আসবে সেটাই আমাদের মূল চ্যালেঞ্জ। আমরা আশা করতেছি যে হাইটে আমরা বাঁধ এবং যে ডিজাইন মোতাবেক বাঁধ আমরা তৈরি করছি এখানে কোনো সমস্যা হবে না এবং লোকজন নির্বিঘ্নে এখানে ধান কর্তন করতে পারবে। 2024-25 অর্থ বছরে রাউতারা বাঁধের নির্মাণ কাজে ব্যয় ধরা হয় প্রায় 2,52 লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শহরের প্রাথমিক স্বাস্থ্যসেবার দায়িত্বে স্থানীয় সরকার মন্ত্রণালয়, কিন্তু কয়েক দশকেও নিশ্চিত হয়নি নগরবাসীর কাঙ্ক্ষিত সেবা। সরকারের নিজস্ব জনবল না থাকায় স্বাস্থ্যসেবা দেয় এনজিও। 5 কোটি শহরবাসীর জন্য স্বাস্থ্যসেবা কেন্দ্র 212টি। এই অবস্থায় নগরবাসীর স্বাস্থ্যসেবার দায়িত্ব স্বাস্থ্য বিভাগকে দেওয়ার সুপারিশ সংস্কার কমিশনের। রাজধানী ঢাকার জনসংখ্যা 2 কোটির বেশি। তাদের প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার দায়িত্ব 2 সিটি কর্পোরেশনের। কিন্তু নগর স্বাস্থ্য কেন্দ্রের সংখ্যা 61। জেলা শহরে আছে আরও 106টি। প্রতি কেন্দ্রে একজন চিকিৎসক সহ জনবল 16 জন। বিপুল জনগোষ্ঠীর চাহিদার তুলনায় সেবা কেন্দ্র একেবারেই কম। বিপরীতে মফস্বলে প্রাথমিক স্বাস্থ্যসেবা দিতে স্বাস্থ্য বিভাগের কমিউনিটি ক্লিনিক 14,000। বাংলাদেশের সমগ্র জনগোষ্ঠীর প্রায় 32% মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়ার দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয় গ্রহণ করে নাই বা অন্য মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে। এটা যে বিবেচনা থেকেই দেওয়া হোক না কেন, এটা কিন্তু একটি আত্মঘাতী জনস্বাস্থ্যঘাতী পরিকল্পনা, এটি হতে পারে না। এসব স্বাস্থ্যকেন্দ্র চলে বিদেশি অর্থায়নে, সেবা দেয় বিভিন্ন এনজিও। তাদের উপর সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণও কম। 1998 সালে শুরু হওয়া আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্প শেষ হচ্ছে জুনে। আমরা যেহেতু আমাদের নিজস্ব লোক নাই, তো এনজিওদেরকে নিয়ে কোঅর্ডিনেশন করে কাজ করি, কিন্তু নিজস্ব লোক থাকলে আমাদের কার্যক্রমটা আরও ভালো হতো। এই ফান্ডটা যদি বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে সিটি কর্পোরেশন কীভাবে চালাবে? যদি ফান্ডটা সিটি কর্পোরেশনকে দেয়, সিটি কর্পোরেশন চালাতে পারে, কোনো সমস্যা নেই। নগর স্বাস্থ্যসেবার বেহাল অবস্থায় চাপে বিশেষায়িত হাসপাতাল। ছোট সমস্যায় যেতে হচ্ছে বড় হাসপাতালে, ফলে ব্যাহত হচ্ছে গুরুতর রোগীদের সেবা। এখন যেটা দরকার সেটা হচ্ছে যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে শহরকেন্দ্রিক স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব নিতে হবে। এখানে পার্ট নাই। এখন একটা মন্ত্রণালয়ের কোলাবোরেশনটা যদি শক্তিশালী করা যায়,
অবশ্যই স্থানীয় মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এখানে সহায়তা করতে পারবে, তাদের ইনফ্রাস্ট্রাকচার আছে, কিন্তু টেকনিক্যাল ম্যান পাওয়ার এবং সার্ভিস স্বাস্থ্য মন্ত্রণালয়কে দিতেই হবে। নগর স্বাস্থ্য ব্যবস্থায় মা ও শিশু স্বাস্থ্যের জন্য নগর মাতৃসদন 12টি, এছাড়া সারা দেশে অস্থায়ী স্যাটেলাইট ক্লিনিক 334টি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদে এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে, আমন্ত্রণ পরের আয়োজনে।